নমস্কার, আমার নাম মুনমুন রয়। আ আমি এইসব কারণে মনে হচ্ছে যে মানুষের উপকার করতে ভুলে গেছে। উপকারের যে এরকম পরিণতি যে দিতে হয়, আমি এখন ফেস করছি সেটা আমি বুঝতে পারছি। মানে কিভাবে যে আপনাদের বলবো, নেট নেট দুনিয়াটা জানি আমি অনেক বিশাল বড় দুনিয়া। নেটে দিলে পরে অনেক কিছু সলভ হয় জিনিস। আমি বুঝতে পারছিলাম না কি করব না করব আমি বুঝতে পারছি না। সেই কারণে আমি ভিডিওটা করলাম। করে আপনাদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছাচ্ছি। আপনারা ডিসাইড করবেন আমি ভুল না যার জন্য এই ভিডিওটা করছি তিনি ভুল, না আমি পুরোটাই ভুল। তো কিছু জিনিস আপনাকে মানে আপনাদের তো এরকম বললে তো আপনারা বুঝতে পারবেন না। আর প্রথমত একটা কথা বলে দিই প্লিজ আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমি ভিডিওতে খুব একটা ভালো নই। হয়তো কোথাও ভুল হতেই পারে আমার। আমি গুছিয়ে হয়তো কথাও বলতে পারি না। আমি যতটা সম্ভব চেষ্টা করছি আমি কথাটাকে আপনাদের কাছে যেন বুঝাতে পারি। গুছিয়ে যেন বলতে পারি আমি চেষ্টা করছি। কিন্তু আমি ভিডিও ভালোভাবে করতে পারি না। তো এটা আমার খুব ঠেকায় পড়ে আমার ভিডিওটা করা। খুব ঠেকায় পড়ি। মানে এটা আমি যদি না করি হবে না। কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে তো ভিডিওর কিছু জিনিস আমি একটু করে বলে দিই। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কী নিয়ে ভিডিওটা করছি। আমি যে ফটো দুটো আপনাদের দেখাচ্ছি, সেই ফটো হচ্ছে আমার বড় মেয়ের বড় মেয়ের সরি আমার বড় মেয়ের বান্ধবীর বান্ধবী হচ্ছে রচনা, তার ঠাকুমা চিত্রা মিত্র। ওনার ঠাকুমা চিত্রা মিত্র আর আমার বড় মেয়ের বান্ধবী হচ্ছে রচনা। তো এদেরকে নিয়ে হচ্ছে এই হচ্ছে ভিডিওটা। আর ইনি হচ্ছেন নীলাদ্রি ব্যানার্জি। আর আপনারা তো আমাকে চেনেই। আমি আর হচ্ছে নীলাদ্রি ব্যানার্জি, রচনা আর ওনার চিত্রা মিত্র। ঠিক আছে? এনাদের এই কজনকে নিয়েই এই স্টোরিটা মানে গল্পটা। তো আমি সবথেকে এখানে দোষী। তার কারণ হচ্ছে আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম বলে, কোনো আরেকজনের নাম তো নেওয়াই হলো না, ন্যায়বাত্রা। ন্যায়বাত্রাদের আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম বলে আমি আজকের এই কী যে পরিস্থিতির মধ্যে পড়ছি সেটা আপনারা পুরোটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ঠিক আছে? আমি ভিডিওটা স্টার্ট করছি। প্লিজ আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না, যতটা পারছি চেষ্টা করছি। প্লিজ আপনারা দেখবেন। স্কিপ কেউ করবেন না প্লিজ। নিতে হয় আমি সেই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ, পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষার সামনে। তো এরকম থাকলে তো হবে না। বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে, আর আমার মেয়ে সত্যিকার বলতে ওকে খুবই ভালোবাসে। কিছু হলেই আমাকে কেঁদে বলেছিল। তো আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে, বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি ওই অবস্থায় আমি ওকে নিয়ে আমি বেহালায় গেলাম। তো হচ্ছে ওনারা এসেছিলেন, আর কোথা থেকে এসেছিলেন, কে ছিলেন, কি বলেছেন, এবারে হচ্ছে আপনারা সেটা হচ্ছে রচনার কাছ থেকে শুনুন। এবারে রচনা বলবে যে কি বলেছিলেন। ওনারা এসেছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন থেকে। ওখানকার সেক্রেটারি হলেন নীলাদ্রি ব্যানার্জি এবং ওখানকার চেয়ারম্যানও তার সঙ্গে এসেছিলেন। সঙ্গে আরও একজন ভদ্রলোক এসেছিলেন। ওনারা বলেছিলেন যেহেতু আমার ঠাকুমার দায়িত্ব নেবেন, তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন আমাকে লিখতে, যে আমি এরকম হেল্প চাই। তাই জন্য আমি অ্যাপ্লিকেশন লিখে ওনাদেরকে জমা দিয়েছিলাম। ওনারা আমাদের ওখানকার বেহালার কাউন্সিলরের সাথেও দেখা করেছিলেন, করে আমার ঠাকুমার সম্বন্ধে কথা বলেছেন। আমার বাবার বিষয়ে আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছিলাম যে কোনো দায়িত্ব নেয় না, তাই জন্য ওনারা বলেছিলেন যে আমার ঠাকুমাকে ওল্ড এজ হোমে সেটেল করে আমার বাবার নাম্বার নিয়ে ওনার বাবার নামে থানায় ডায়েরি করবে। এবং ডকুমেন্টসের কথা জিজ্ঞেস করায় আমি বলেছিলাম যে ওনার ভোটার কার্ডের জেরক্স ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই। তো ওনারা এটাও বলেছিলেন যে সমস্ত ডকুমেন্টস করে দেবেন। তারপর দিনকারই ওনাকে নীলাদ্রি ব্যানার্জি আসেন, ওনার সঙ্গে আরও দুটো মহিলা আসেন। হ্যাঁ, আর ওনাদের হিউম্যান রাইটের তরফ থেকেও মানে ভিডিও হয়, ওখান থেকে ওনাও আসেন, মিডিয়া আসে, আর হচ্ছে ন্যায়বার্তারাও আসেন। এসে ভিডিও করে ওনাকে সসম্মানে সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছিল। নীলাদ্রি ব্যানার্জি উনি খুব ভালোভাবে ঠাকুমাকে রেখেছেন। খুব ভালোভাবে যত্ন সহকারে রেখেছেন। ওনার কোনো রকম কোনো কমতি উনি হতে দেননি। যখন যেটা চেয়েছেন, যখন যেটা বলেছেন সব উনি পালন করেছেন, সব উনি দিয়েছেন। তাতে কোনো মানে কিছু আমার বলার নেই ওখানে। এবারে হচ্ছে সবকিছু বলেছেন, কিন্তু উনি সবসময় বলেছেন যে আমি নিজের পকেট থেকে করছি, আমি নিজের পকেট থেকে দিচ্ছি। তাহলে হিউম্যান রাইটের কথাটা আপনার মুখে আসে কেন যে আপনি হিউম্যান রাইটের পক্ষ থেকে এসছেন? আপনি বলুন আমি আমার ব্যক্তিগত থেকে এসছি। এটা গেল। দ্বিতীয়তম কথা, উনি দিদি নাম্বার ওয়ানেও নিয়ে গেছেন। সেই দিদি নাম্বার ওয়ানেওতেও নিয়ে গেছেন, ভালো কথা। এবারে হচ্ছে উনি ভালো ডাক্তারও দেখিয়েছেন, 2000 টাকা ভিজিট করে ডাক্তারও দেখিয়েছেন। ওনার নাকি ওষুধ প্রত্যেক মাসে 2 থেকে 3,000 টাকা লাগতো, সেটাও উনি দিয়েছেন। সব কিছু করতেন। এবার যখন উনি দিদি নাম্বার ওয়ানে নিয়ে গেলেন, ওখানে
নিয়ে যাওয়ার পর ওনাকে বোঝানো হয়েছিল ওনাদের ব্যাপারে বলার জন্য। তা উনি সেই জিনিসটা বুঝতে পারেনি বা ভুলে গেছিল, বয়স্ক মানুষ তো ভুলে গেছিল বা কিছু একটা just হবে। তো উনি টিভির সামনে নীলাদিদার নাম নেয়নি, নীলাদি ব্যানার্জির নাম নেয়নি, যেখানে ওল্ড এজ হোমে থাকে সেই দিদিদের নাম নেয়নি। প্লাস যিনি ওখানে নিয়ে গেছে পূর্বাশা, ওনারও নাম নেয়নি। মানে দিদি নম্বর ওয়ানে যার থ্রুতে গেছে পূর্বাশা, ওনারও নাম নেয়নি। ওখানে যখন জিজ্ঞেস করা হলো তখন আমার নাম নিয়েছেন আর ন্যায়বার্তার নাম নিয়েছেন। তো এটা ওনার দোষ কিনা আমি ঠিক বলতে পারবো না। তারপর থেকে কিছু করে সব জিনিসই ওনার খারাপ, মানে নীলাদ্রি ব্যানার্জি খারাপ লাগতে শুরু করলো। ওটা হচ্ছে মেন কারণ, ওনার ওটা খুবই খারাপ লেগেছে। উনি এত কিছু করেছে, নিয়ে গেল, সমস্ত কিছু করলো, হ্যাঁ, তাও ওনার নাম কেন নেওয়া হলো না। তা ওনাকে বলেছে, অনেক কথা বলেছে, সেই সব কথা উনি আমাকে মানে চিত্রা চিত্রা মিত্র আমাকে একটু বলেছেন যে আমি গেছিলাম, আমি বুঝতে পারিনি, আহ, আমি ভেবেছি কি ন্যায়বার্তা আর নীলাদ্রি ব্যানার্জির যে এটা অর্গানাইজারটা দুটো একই। উনি হয়তো ন্যায়বার্তার নাম নিয়েছি বলে ওনার নামটাও নেওয়া হলো, উনি বুঝতে পারিনি আমার নামটা বলেছিলেন। তো সেই নিয়ে ওনাকে দু তিনটে কথা বলেছিল যে আমাদের নামটা নিলেন না, আমরা এত কিছু করছি। তো যাই হোক, এবার তার মানে এক সপ্তাহ থেকে 15 দিন পরেই, মানে দিদি নাম্বার যাওয়ার 1 সপ্তাহ থেকে 15 দিন পরেই আমার ফোনে নীলাদ্রি ব্যানার্জি ফোন করে, রীতিমতন ফোন করে, মানে চিৎকার করছেন আমাকে, মানে চিৎকার করে কথা বলছে আমার সাথে, আপনি আসুন, আপনি আসুন, এসে আমি ওনাকে রাখতে পারবো না, উনি এরকম ভাবে জ্বালাতন করছে, বিরক্ত করছে, এই সেই। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওনার নাতিকে জানাচ্ছি, জানিয়ে তারপরে আমি দু একদিনের মধ্যে যাচ্ছি। এবারে দু একদিনের মধ্যে না, আপনি কালকের মধ্যেই আসুন, এসে দেখুন কি করবেন না করবেন, দেখুন। আচ্ছা ঠিক আছে, ওনার নাতনির সঙ্গে কন্ট্যাক্ট করলাম, আমরা ঠিক ওনার কথা মতোই পরের দিনকার গেলাম। আমার কাজকর্ম ফেলে দিয়ে ওনার নাতনিকে ফোন, মানে ওনার মামাকে ফোন করলাম, নাতনিকে আনার জন্য বললাম, বলে গেলাম। ওনার দোষ কি? ওনার হচ্ছে যেগুলো খাওয়া বারণ, ভিডিও করার মাধ্যমে অনেক মানুষ হেল্প করেছিল। তো ওনার কাছে টাকা ছিল, সেই টাকা দিয়ে উনি অনেক, মানে কাছে টাকা ছিল, সেই টাকা দিয়ে উনি অনেক, মানে যেগুলো বারণ সেগুলো কিনে খাচ্ছিলেন। ওটা হচ্ছে ওনার দোষ। তারপরে হচ্ছে তার কিছুদিন পর আবার ফোন করলেন। আমাকে যখন ফোন করেছিলেন, উনি যখন এরকম করছেন তখন আমাকে বলছেন যে উনি এমন একটা মানুষ, আমাদের আমি যে এত কিছু করছি আমার একবার নাম নিল না, যেখানে থাকে তার নাম নিল না, যার জন্য দিদি নাম্বার ওয়ানে গেল তার নাম নিল না, আমাকে এরকম রীতিমতো ওনার কথা শুনে মনে হলো যে উনি তাতে অনেক দুঃখ পেয়েছে যে ওনার নামটা দিদি নাম্বার ওয়ানে নেওয়া হয়, অনেক দুঃখ পেয়েছে। তার জন্য কি উনি যে এই যে গেম হোক, এই জিনিসগুলো করতে ঠিক করছেন কিনা আমি জানি। এরকম অনেকবারই উনি ফোন করেছেন, 3বার ফোন করেছেন, 3বারই গেছি, 3বারই গিয়ে ওরকম ওনাকে বুঝিয়ে দিয়ে আসা হয়েছে। 3 নম্বরের বেলা যখন গেছি তখন উনি রীতিমতন বিশাল খুঁজে গেছিলেন। উনি বলেছিলেন পুলিশ কেস করো, যেখানে খুশি যা করো, আমি ওনাকে যেখান থেকে এনেছি সেখান থেকে গিয়ে রেখে আসবো। তার মধ্যে তো ফোন করে উনি তো বলতেনি আমি রাখবো না, আমি রেখে দিয়ে আসছি, আমি যেখান থেকে এনেছি সেখানে গিয়ে রেখে দিয়ে আসবো, আমি এই করবো, আমি সেই করবো, রীতিমতন আমাকে ফোন করে উনি ডিস্টার্ব করছেন। এই মুহূর্তে আমি আর ঠাকুমা ছাড়া দেখতে কেউ নেই। পাচ্ছেন আমার যে বাবা এই মুহূর্তে রচনা কোথায় আমি নিজেও পরিষ্কারভাবে জানি না। বলছে যে ওদের ঠাকুমা আর ও ছাড়া ওদের ফ্যামিলিতে আর কেউ নেই, পরিষ্কার বলছে। ঠাকুমার এই সমস্যাটা হচ্ছে ভিডিওতে ওনার পুরো তো পেটে জল পরিষ্কারভাবে জমেছিল, এখন বলা আছে জলটা যে সামান্য বার চিত্রা হয়েছে, মিত্র কিন্তু কিডনি, কি কি লিভার, প্রবলেম গল ব্লাডার হয়েছিল, অনেক ওনার প্রবলেম কি হয়ে কি গেছে। প্রবলেম আছে, এবারে এত বড় বড় কথা দেখলাম বলছেন, উনি চোখের ঠিকমতো অবস্থা হাঁটতে দেখতে পারছে না, পাচ্ছেন, হাঁটতে চোখের পারছে না, অবস্থা সেটা দেখতেই দেখতে পাওয়া যায় পাচ্ছেন। না। হ্যাঁ, এত বড় বড় মানে কথা বলে যখন ওকে নিয়ে গেছেন, মানে এখন তাহলে হোস্টেল পিছপা থেকে হচ্ছেন ছুটি কিসের করিয়ে আনা জন্য? হয়েছে। আর এখন তাহলে মানুষটা এত কথা প্রত্যেকটা হচ্ছে দিন কেন? এখানে থাকা আমাকে দিচ্ছে। ধমকাচ্ছেন কি, উনি ওখানে মানে ওখানে কিসের জন্য বাথরুম গিয়ে ধমকাচ্ছেন? উনি পড়ে যান। আর কিসের জন্য আমাকে পুলিশ কেসের জন্য দেবেন? যখন এত ভিডিও সময় যখন এত বড় বড় কথা বলে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন মনে ছিল না আপনার যে 1 বছর পর ওনাকে দেখার জন্য আপনার গার্জেন লাগবে? 1 বছর পর যখন উনি হসপিটালে ভর্তি হবে তার আয়া খরচা দেওয়ার জন্য আপনার গার্জেন লাগবে? আচ্ছা আপনাকে বলি যিনি নীলাদ্রি ব্যানার্জি, ওনাকে আপনি ছেড়ে যেখানে চলে এই গেছেন, ভিডিওতে মানে পরিষ্কারভাবে কি বলছেন বলবো, যে ওর ছেড়ে বাবা চলে গেছে, যিনি ছেড়ে তার চলে কোনো গেছেন, দরকার নেই, আপনি তার চলে জন্য গেছেন অনেক বলেই আমরা মানুষ একটা আছে। তাহলে তার বাবাকে আবার বিবাদের বোঝাচ্ছেন, নাম্বার তখন উনি আমার গার্জেন মতো একটা হিসেবে আবার পেতেন। আপনার ছেলে কাকে বলুন চাই? নাতি বলুন আমার মতো এখানে পেতেন। যখন যদি আপনি আপনি ছেড়ে দেখছেন ছেড়ে সব না বুঝে যেতেন শুনে তো আপনি নিয়ে তাহলে গেছিলেন উনি ওনাকে, চিত্রা বুঝতে মিত্রকে পারতেন আপনি না পুরো ওনার বুঝে যে শুনে নিয়ে গেছিলেন, ওনাকেও ভালোবাসার মতো আরো বুঝে শুনে এত মানুষ। নিয়ে আর আমি এই হিউম্যান ভিডিওতে রাইটসের পক্ষ আপনারা থেকে আমি এইটুকু বুঝতে পারছেন কথা নীলাদ্রি দিয়ে গেলাম, আমি ব্যানার্জি দিদার মেডিকেল বলছেন যে যা ওনার হেল্প চোখের দরকার, চোখের অপারেশন অপারেশনটা আমি আর করিয়ে দেবো, এখন গরম বলে এক্ষুনি মেডিকেলের যা করাচ্ছে না, যা একটু গরমটা প্রবলেম কাটুক। হবে উনি বাকি সব ওনার দায়িত্ব মেডিকেলে উনি যা নেবেন। যা ওনার লাগবে সাহায্য এবারে লাগবে একটা সব কথা বলি, করবেন। গত বৃহস্পতিবার উনি হসপিটালে ভর্তি হয়েছে, চিত্রা মিত্র হসপিটালে ভর্তি হয়েছে। তো এই হসপিটালে ভর্তি করেছেন নীলাদ্রি ব্যানার্জি করেছেন। আর ওল্ড এজ হোমে যারা মানে ওল্ড এজ হোমে থাকতেন, তো সেখানে যারা দেখাশোনা করেন ওরা সবাই মিলে করেছেন। টালিগঞ্জ যে ভাঙুর হসপিটাল আছে ওখানে উনি ভর্তি করেছেন। এবারে
বৃহস্পতিবার দিন আমাকে ফোন করেছিলেন, কিন্তু কোনো কারণে আমার ফোনটা সুইচ অফ ছিল। তো সেই কারণে হচ্ছে রচনার মামাকে ফোন করেছিলেন। রচনা যেহেতু রচনার মামার ফোন থেকে নীলাদ্রি ব্যানার্জিকে ফোন করতেন, তো সেই কারণে রচনার মামার ফোন নাম্বারটা ওনার কাছে ছিল। তো করেছেন, করে ওনাকে বলেছেন যা ওনার নাতনিকে আনার জন্য। তো উনি বলেছেন ঠিক আছে, আমি আনার চেষ্টা করবো, ও তো হোস্টেলে থাকে, ওখান থেকে আনবো। তো এই বলে ওনাদের মধ্যে যাই হোক কথা হয়েছে, তো সেইটা আমি জানি না। তো দুদিন উনি দেখে নেওয়ার পর শনিবার দিন আমাকে ফোন করে, গত শনিবার আমাকে ফোন করে। ফোন করে রীতিমতন মানে চিৎকার করছেন, ফোন করে বলছেন আপনি জানেন উনি ভর্তি আছে। আমি বলছি কে ভর্তি আছে, কোথায় ভর্তি আছে? বলে মানে চিত্রা মিত্র ভর্তি আছে হসপিটালে, আপনি জানেন? আমি বলছি না, আমি তো সেটা জানি না। কেন? আপনাকে খবর দেওয়া হয়নি? আমি বলছি আপনার ফোন সুইচ অফ ছিল, আপনাকে ফোন করেছিলাম, ফোন সুইচ অফ ছিল, আপনাকে খবর দেওয়া হয়নি। রচনার মামাকে তো বলেছি। আমি বলছি বলেছিলেন হয়তো, উনি হয়তো কোনো রকমভাবে আমাকে খবর দেননি হয়তো। আর তাছাড়া উনি আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করেননি, তার কারণ হচ্ছে আমি থার্ড পার্সন। আমি তো ওনাদের বাড়ির কেউ না যে আমাকে সবসময় সব কিছুতে আমাকে খবর দেবে, যেতেই হবে, করতেই হবে, এমন কোনো ব্যাপার আছে না। আপনি শুরু থেকে ছিলেন, প্রথম থেকে ছিলেন, ভিডিও করেছেন, এই করেছেন, সেই করেছেন, শুরু থেকে ছিলেন। আপনার তো থাকা উচিত, আমি ব্লাডে দাঁড়াবো, আমি ব্লাড নেবো, আমি ওনাকে ভর্তি করবো, আমি কি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? একটা কোনো গার্জেন নেই, কাউকে ফোন করলে পাচ্ছি না বা কিছু এরকম করে আমার সঙ্গে রীতিমতো চিৎকার করে কথা বলছেন। বলে আমি যে আমার সাথে চিৎকার করে কথা বলছেন কেন? আমি তো জানতামই না যে উনি ভর্তি আছে। তা বলছে আপনি ওনার নাতনিকে খবর দিন, খবর দিয়ে নাতনিকে নিয়ে আসুন। আর না যদি আসেন আপনারা, তাহলে আপনাদের নামে কেস করবো। আপনার যদি সময় না থাকে তাহলে কিন্তু বাড়ি থেকে গিয়ে কিন্তু পুলিশ গিয়ে তুলে নিয়ে আসবে। এই থ্রেটটা আমাকে অনেকবার দিয়েছে। কতবার আপনাকে বলবো যে মানে আপনাদেরকে কতবার বলবো যে থ্রেটটা দেয়নি। ছোটো ছোটো কথাতে যখন উনি ওল্ড এজে থাকতেন, কোনো কাজ করতেন, আমি বলতাম যে আমি ব্যস্ত, আমি আসতে পারবো না, এখন তখনও থ্রেট দিয়েছেন বাড়ি থেকে নাকি পুলিশ আমাকে তুলে নিয়ে যাবে। আমার সব দায়িত্ব, আমার কর্তব্য। শুধু ফোন নাম্বারটা দিয়েছিলাম বলে, ন্যায়বার্তার সাথে আলোচনা করে দিয়েছিলাম বলে উনি আমাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ, যদি এই জিনিসটা হয়, আমি ফোন নাম্বার দিয়ে আমি যদি অন্যায় করে থাকি, তাহলে ন্যায়বার্তাও অন্যায় করেছে। ন্যায়বার্তা তো ভিডিও করেছে, সেই ভিডিওর মাধ্যমে তো ওনার কাছে ভিডিওটা পৌঁছেছে। আমি তো ওনাকে বাড়ি থেকে টেনে আনিনি যে আসুন চিত্রা মিত্রর আপনি দায়িত্বটা নিন, আসুন আপনি চিত্রা মিত্রর মেডিকেলের দায়িত্বটা নিন, আসুন আপনি চোখের অপারেশনটা করিয়ে দিন। আমি তো নিইনি। আমি কি নিয়েছিলাম? আমি জাস্ট ওনার দুঃখটা দেখে, কষ্টটা দেখে, বেশ বাচ্চা মানুষ এত যে দৌড়াদৌড়ি করছিল হসপিটালে, তার কষ্টটা দেখে আমি একটা এনজিওর সাথে একটা নিউজ চ্যানেলের সঙ্গে আমি একটু যোগাযোগ করে দিচ্ছি। শুধু ফোন, আমি একবার ফোন করেছি, তারপর নাম্বার দিয়েছি, ওনারা কথা বলে নিয়েছেন। রচনা আর ন্যায়বার্তার সঙ্গে কথা বলে নিয়ে এই ভিডিওটা হয়ে, সেই মারফতে ওনার কাছে ভিডিও গিয়ে তাহলে এটা হয়েছে। ওনার অধিকার কি আছে আপনারা বলুন তো আমাকে এরকম করে ধমকানো? তাহলে যদি আপনারা বলেন যে হ্যাঁ ওনার অধিকার, তাহলে কোনো মানুষই আর কোনো মানুষের জন্য কোনো হেল্প কেন, ফোন নাম্বার কেন, কিছুই করবে না। তারপরে আমাকে বলছে যে শুক্রবার পর্যন্ত আমি টাকা দেবো, 1000 টাকা। কেন? ওখানে তো এখন হসপিটালে নিয়ম করে দিয়েছে 1000 রাখতে হয়। হ্যাঁ, তো গত শুক্রবারের 1000 টাকা দেবো। শনিবার থেকে যেহেতু শনিবার আপনাকে যেহেতু জানিয়েছি, আপনাকে ফোনে পেয়েছি, শনিবার থেকে যা টাকা হবে 1000 টাকা, সেটা আপনাকে ব্যয় করতে হবে। আমি কোথা থেকে ব্যয় করবো? আর আমি বা কেন ব্যয় করবো? আমি কে? আপনি তো বড় বড় ভিডিওতে দেখছেন, বড় বড় একদম লেকচার দিয়ে, বড় বড় কথা বলে ওনাকে তো আপনি নিয়ে গেছেন, চিত্রা মিত্রকে আপনি নিয়ে গেছেন। আমি তো বড় বড় ভিডিওতে আমাকে বারবার করে কেউ ফোন করে যে উনি আবার অসুস্থ, আবার আসতে হবে। তো সেই চিন্তা থেকে যাতে মুক্ত হতে পারে, তার জন্য ওনার যদি কোনো ব্যবস্থা করা হয়, তাহলে আমি পড়াশোনাটাও মন দিয়ে করতে পারি। তার জন্যই আমার এক বন্ধুর মা আপনাদের নাম্বারটা দিয়েছিল। এটা করলে এটা ঠিক হবে। শুধু যোগাযোগটুকু করিয়ে দিচ্ছি, শুধু যোগাযোগের মারফত। নিউজ চ্যানেল যোগাযোগের মারফত। আর তাছাড়া আমি ন্যায়বার্তাকে সমস্ত কিছু জানিয়েছি। আমাকে যখন শনিবার দিন ফোন করে, তখনও ন্যায়বার্তাকে আমি বলেছি যে এরকম উনি আমাকে বলছেন 1000 টাকা দিতে। আমি 1000 টাকাটা পাবো কোথায়? আর বলছে আমি না দিলে ওনার নাতনিকে দিতে। নাতনি কি কাজ করে? মাত্র 16 বছর বয়স, মাধ্যমিক দিয়েছে সবে। নাতনি কি কাজ করে যে নাতনি দেবে টাকাটা? নাতনি যদি টাকা দিতেই পারতো, মেডিকেলের টাকা, তাহলে ভিডিওটা করার কোনো দরকারই ছিল না। নাতনি তাহলে চালিয়ে নিত ঠাকুমাকে। তাহলে আমাকেও এর মধ্যে আসার কোনো দরকারই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। আর আপনারও কোনো প্রয়োজন ছিল না, বা ন্যায়বার্তারও কোনো প্রয়োজন ছিল না। এরা তো এমনি কোনো রকম করে ওদের সংসার চলে, না দেখে ওর বাবা, না ওদের কোনো লোক আছে। ওরা সাধারণত এমনি মানে ঠাকুমা কোনো রকম করে চেয়ে ফেয়ে এদিক করে সংসারটা চলতো। তারপরে ভাড়া বাড়ি আছে কোনো রকম করে জোগাড় করতো। তো আমরা এটাও চেষ্টা করি, লাস্টে ঠাকুমা যখন অসুস্থ হলো, ক্লাবের তরফ থেকে বা এরা সবাই গিয়ে ওর থেকে কিছু চেয়ে ফেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিল, বিদ্যাসাগর হসপিটালে। সেখান থেকে ওরা হলো না, আবার পিজিতে পাঠালো। পিজি থেকে ভাঙড়ে খুব অসুস্থ হয়েছিল, রক্ত পায়খানা কি হচ্ছিল। তারপর তো এখন একটু সুস্থ হয়ে ঘরে আসছে। ওই রুগীকে রাখার মতো নেই, ভাড়া দেবে না ও খাবে। মেয়েটা ভালো জায়গায় পড়াশোনাও করে, ওর পেছনে কেউ দেখার মতোই নেই। যদি কেউ সহযোগিতা করে, সেই জন্য সবার জন্য সবাই যদি সুযোগ সুবিধা পায় তাহলে ওরা ভালো থাকতে পারবে। এই হচ্ছে কথা। কোনো রকম যদি ব্যবস্থা হয় ঠিক আছে, ও তো হোস্টেলে চলে যাবে, ছেলেদের কিছু করার নেই। ওনাকে দেখার কেউ নেই, ওনাকে কেউ নেই। তাও ভাড়া বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য বারবার ওরাও বলছে। তো আমি ওখানে গিয়ে সুগারের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ওনার সঙ্গে চিত্রা মিত্রের সঙ্গে দেখা করি। তো
দেখা টাকা করে যখন আমি বেরিয়ে যখন ওনাকে ফোন করি তখন উনি এই কথাগুলো বলে, এনি হাউ ওনার নাতনিকে চাই, মানে সোমবার। তা আমি বললাম ঠিক আছে, ওনার মামা গেছে আনার জন্য, তো উনি আসুক, আমি কালকে চেষ্টা করবো নিয়ে আসার। আমি যে বলি চেষ্টা নয়, আসতেই হবে। যদি না আসেন আমি কিন্তু কেস করে দেবো। আপনার লিখিত কিন্তু সব কিছু রয়েছে আমার কাছে। লিখিত মানে হচ্ছে মাঝে একবার উনি খুব মানে চিত্রা মিত্র অনেকটাই নাকি করছিলেন, বাড়াবাড়ি করছিলেন। তো সেই কারণে আমরা দুজনে গেছিলাম, গিয়ে বলেছিল লিখিত দিতে হবে, উনি এরকম বাড়াবাড়ি আর করবে না। বিস্কুট খাচ্ছিলেন, ওনার যেগুলো বারণ আছে সেগুলো করছিলেন, যেগুলো বারণ আছে সেগুলো করছিলেন, তো সেগুলো করবেন না। সেই কারণে আমরা লিখিত দিয়েছি। আমি বললাম রচনাকে, রচনা দেখ এখন নিয়ে যাওয়ার কোথাও নেই, ঠিক আছে আমাদের কাছে লিখিত চেয়েছে, লিখিত দে। একটা ফোন নাম্বার চেয়েছিল, আগাগোড়াই আমার ফোন নাম্বার নেবাতার কাছেও আছে, আগাগোড়াই আমার ফোন নাম্বার নীলাদির কাছেও আছে, নীলাদি ব্যানার্জির কাছেও আছে। ছোটোখাটো জিনিসের জন্য ফোন করে যাই, সেটা আলাদা কথা, ঠিক আছে ভালো কথা। তো ওই একটা লিখিত আছে। তো বলছে আমার কাছে আপনার লিখিত আছে, আপনি লিখিত দিয়ে গেছিলেন, সেই সব নিয়ে কিন্তু আমি থানায় দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আপনি বুঝে নেবেন, আমি ওনাকে আর রাখবো না, আমি ওনাকে আর দেখবো না। তাই আপনি যখন দেখবেনই না, রাখবেনই না, তাহলে কেন নিয়ে গেছিলেন এত বড় বড় ভাষণ দিয়ে? এখন মূল কথা হচ্ছে যে চিত্রা মিত্র রয়েছে হসপিটালে, উনি আমাকে বলছে টাকাটা ব্যয় করতে। টাকাটা আমি কোথা থেকে ব্যয় করবো না আপনারা বলুন তো? আমি নিজে আয়ার ডিউটি করি, নিজে আয়ার কাজ করি। আমি যদি নিজে আয়ার কাজ করি, নিজের আয়ার ডিউটি করি, তাহলে একটা মানুষের প্রত্যেক দিনে 300 টাকা করে যে আয়ার ডিউটি আমি কিছু করে দেবো? আর আমি কেনই বা দিতে যাবো? আমি তো জাস্ট একটা মানুষ কষ্টতে ছিল, দুঃখতে ছিল, যেন একটুখানি যেন ওখান থেকে ভালো হয়, তার জন্য আমি ফোন নাম্বারটা শুধু দিয়েছিলাম, তার জন্য আমি একটু সাহায্য করেছিলাম। আমি যদি এই সাহায্য করে যদি আমি ভুল করে থাকি, আমার নামে যদি পুলিশ কেস হতে পারে, আমাকে যদি আয়া টাকা ব্যয় করতে হয়, তাহলে ন্যায় বাতাকে কেন হবে না ব্যয় করতে? ন্যায় বাতা তো ওইটা শুনতে এসেছিলেন, ভিডিও করেছিলেন, উনিও তো একটা সাহায্যের মারফত। আমি যেমন সাহায্যের একটা মারফত, উনিও একটা সাহায্যের মারফত। উনি এসে কিন্তু বড় বড় লেখার দেয়নি যে আমি ওনার ঠাকুমার মেডিকেল করিয়ে দেবো, মেডিকেলের দায়িত্ব নেবো, আমি ওনার ঠাকুমার সমস্ত কিছু দায়িত্ব নেবো। উনি শুধু ভিডিওটা করেছিলেন, সেই মারফতে আপনি এসেছিলেন নীলাদি ব্যানার্জি, আপনি এগিয়ে এসেছিলেন, এগিয়ে আপনি নিয়েছিলেন। আজকে তাহলে এই কথাগুলো উঠছে কেন? কেন দিদি নাম্বার ওয়ানে আপনার নাম নেয়নি বলে তাই? সেই জন্য কি মনে আঘাত লেগেছে? ওই জন্য আপনি প্ল্যান করছেন যে কীভাবে ঠাকুমাকে সরানো যায়? কথা হয়েছে নীলাদি ব্যানার্জি আর ন্যায়বাতার মধ্যে কি কথা হয়েছে না হয়েছে আমি কিছু জানি না, কিন্তু নীলাদি ব্যানার্জি একটা কথা বলেছেন, ওনার সাথে নাকি ভালো বন্ডিং আছে, খুব ভালো সম্পর্ক, ন্যায়বাতাদের সাথে খুব ভালো সম্পর্ক। আমার মনে হয় রোজ সকালবেলা গিয়ে দুজনে বসে চা খায়, খুব ভালো সম্পর্ক ওনাদের। হ্যাঁ, কিন্তু কিন্তু ওনাদের যে এই পরিচয়টা এই ভিডিও মাধ্যমে, এই যে রচনা যে ভিডিওটা ওই মাধ্যমেই ফার্স্ট ওনাদের আলাপ হয়েছে, এই ভিডিও মাধ্যমেই। তারপরেও নীলাদি ব্যানার্জি বলছে খুব ভালো সম্পর্ক। ও তারপরেও মাঝে সাঝে ওনার ঠাকুমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন নীলাদি ব্যানার্জি, বড় বড় জায়গায় শুতে, তখন ন্যায়বাতরা এসেছিলেন। সেই হিসাবে মনে হয় হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলো নীলাদি ব্যানার্জি যায়, আর ওখানে মানে যায়, ওই জন্য খুব ভালো সম্পর্ক। ও নেট দুনিয়ার মানুষ তো, ভিডিও করে, মানে ইনিও নেট দুনিয়ার, উনিও নেট দুনিয়ার, ওই জন্য। আর আমরা তো আতিবাদী, আমাদের তো কোনো ভ্যালুই নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই কারণে হয়তো ন্যায়বাতটা আসেনি। ছিল উনি একদম পলিটিক্স ভালো, মানে পলিটিক্সে নামানে মানে জিতে যাবে উনি পলিটিক্সে একদম। এসে রচনার সামনে তো কোনো মানে কথা নেই, মানে একদম মিষ্টি মধু ঝরছে ওনার মুখ থেকে। আমার সঙ্গে যেরকম বাজে ব্যবহার করেছে, মানে ফোনে এত বাজে মানে এরকম বাজেভাবে কথা বলেছে আমার সাথে, ওনার সেটা নেই। মানে একবারও বলেনি যে না আপনাকে এরকম কথা বলা আমার উচিত হয়নি, কারণ আপনি থার্ড পার্সন। উনি যে এতবার আমার সাথে কথা বলেছেন, এতবার আমার সাথে চিৎকার করে কথা বলেছেন, একবার উনি আমাকে বলেননি যে আপনি থার্ড পার্সন, তাও আপনাকে আমি এরকম বিরক্ত করছি, ডিস্টার্ব করছি, জানেন এরকম একটা ব্যাপার হয়েছে, জানেন এরকম না। রীতিমতো উনি আমাকে ভেবে নিয়েছেন আমি ওনাদেরই বাড়ির গার্জেন। তাহলে ন্যায়বাতাকে আপনি ভাবেননি কেন যে আমাদের বাড়ির গার্জেন? আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম, ন্যায়বাতা ভিডিও করেছিলেন। এই রচনাকে বলেন তুমি আমাকে একটা গার্জেন ছেড়ে গেছে, তাকে জন্ম দিয়েছে, চলে গেছে, কিন্তু এত মানুষ আছে তার কোথাও গার্জেন এলাও নেই। কিন্তু উনি মানে এত বড় বড় লেকচার দিয়েছেন, তখন কিন্তু একবারও বলেনি যে গার্জেন না হলে আমি এনাকে রাখবো না, বলেনি। কিন্তু তখন পরিষ্কারভাবে কিন্তু দেখুন ভিডিওগুলো, ছোটো ছোটো স্ক্রিপ্টগুলো আমি দিয়েছি, দেখেছেন তো? একটা জায়গার মধ্যেও আছে যে গার্জেন লাগবে আমার। এখন গার্জেনটা আসবে না কোথা থেকে? দিয়েছিল কাকিকে তো কিছু বলাই যাবে না, আর কাকি এইসব মধ্যে থাকবেও না। আর রচনা যেহেতু 18 বছর বয়স হয়নি। ও আরেকটা কথা বলতেই ভুলে গেলাম, উনি আমাকে ফোন করে বলেছেন যে রচনার 18 বছর বয়স হয়নি, সেজন্য রচনাকে গার্জেন করা যাবে না, তার বদলে আমাকে গার্জেন নিতেই হবে। নাহলে ওনার মামাকে বলুন গার্জেনশিপ নিতে, নাহলে আপনি নেবেন গার্জেনশিপ। হ্যাঁ, আর নাহলে ওর বাবাকে ফোন করে আপনি আমার গার্জেনশিপ করে দিন। যখন ভিডিওটা হয়েছিল তখন তো বাবার তো পুরোপুরি উল্লেখ করা হয়েছিল, বাবা কোনো রকমভাবে হেল্প করে না, বাবা কোনো রকমভাবে সাহায্য করে না। রচনা তো তখন বারবার করে বলেছিল যে বাবা তোমার কাছ থেকে কোনো সাহায্য আমার লাগবে না, ঠাকুমার জন্য আমি কিছু লাগবে না। তখন আপনি কেন বলেছেন যে পুরো দায়িত্ব, পুরো সমস্ত কিছু আমি নেব? তাহলে তাকে আমি তো জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে আসিনি। হয়তো তার জন্য তোমার জন্য ভীষণ ভার পড়ে বারবার বললো, যাচ্ছিল যে তখন রচনা খরচ হয়ে যাচ্ছে রচনা মায়ের বললো পিছনে, ঠিক আছে আমার বাবার নাম্বারটা আছে, তো তোমাকে খরচ করতে আমি আমি ফোন 5 বছর করেছিলাম আগে করে দিয়েছি। সকাল থেকে আর মানে বসে আমি আমি 2-3বার তো ফোন পুরোপুরি করেছিলাম। তোমার মতো ওরকম ফেলে রচনার দিতে বাবা পারবো ফোন না, ধরেনি। তার জন্য তো আমি আমার দিক থেকে যতটা নীলাদি ব্যানার্জি আসতে বললো যে আপনি ফোন করুন। জায়গা করে দিলাম। আমি ফোন করতে পারবো না, আমার নাম্বার দিয়ে ফোন করা অ্যালাউ নেই। ওনাদের সংস্থা থেকে এই জিনিসটা অ্যালাউ নেই।
কিন্তু যখন যখন এসেছিলেন উনি নিতে, তখন এলাও ছিল বড় বড় ভাষণ দেওয়ার সময় যে ওখানে সেটেল করি ঠাকুমাকে, তারপর ওর বাবার নামে কেস করবো, কেন মাকে দেখবে না, তখন ছিল এলাও, এখন এলাও নেই। পলিটিক্স মানুষ তো ঘুরে যেতে পারে যখন তখন, এলাও নেই। আচ্ছা, আমার ফোন থেকে ফোন করলাম, 3-4 বার ফোন করার পর ফোনটা ধরলো, ধরার পর আমাকে কথা বলতে বলছিল, আমি কি করেছি ফোনটা ধরিয়ে দিয়েছি। আমি কথা বলতে পারি না, এমনি মূর্খ সূর্খ মানুষ, আমি কথা বলতে পারি না, আমি ফোনটা ধরিয়ে দিয়েছি। ফোনটা ধরিয়ে দিয়েছি, উনি কথা বললেন এরকম আপনার মা ভর্তি আছে, আপনার মায়ের আয়ের টাকাটা দিতে হবে, আপনার মায়ের আয়ের টাকাটা করতে হবে বলে, তখন ঠিক আছে বলে টলে তারপর বলছে আপনি কী বলতে চাইছেন বলুন। ওনার বাবা বললো আমি কাজে রয়েছি, আমি বিকালে জানাবো, আমি পরে জানাবো। তা উনি বললেন পরে জানানোর কোনো গল্প নেই, এখনই জানাতে হবে আপনাকে, না আজকের মধ্যেই জানাতে হবে, এই নাম্বারে ফোন করে জানাবে, আর যদি আপনি কোনো রকম কিছু করেন, তাহলে আপনার বাড়িতে আমি পুলিশ পাঠাবো, কেস ঠুকে দিচ্ছে আপনার নামে, পুলিশের সঙ্গে আপনি বুঝে নেবেন বলে ফোনটা উনি কেটে দিলেন। তা কেটে দিলেন। আয়ার টাকাটা উনি বৃহস্পতিবার দিন ভর্তি করেছেন, আয়ার টাকাটা শুক্রবারের আয়ের টাকার 300 টাকাটা পূর্বাশার হাত দিয়ে ওদিকে গেলেন, বলছে এটিএম থেকে টাকা তুলে পাঠাচ্ছি। আমি বলেছি তারা রবিবার দিন যখন গেছি তখন আয়া মাসে বলেছেন 900 টাকা বাকি আছে। তা আমি ওনাকে বলেছি যে 900 টাকা এরকম বাকি আছে। তো বলে আচ্ছা ঠিক আছে দেখছি বলে গেলেন, আমি এটিএম থেকে টাকা তুলে পাঠাতে পূর্বাশার হাত থেকে 300 টাকা পাঠিয়ে, ওটা কি বাকি আছে না আছে সেই হিসেবে তো আয়াদের সাথে কথা বলতে হবে। তারপর আমি ফোন করলাম, উনি রীতিমতন আমাকে কি বললেন যে আমি শুক্রবার পর্যন্ত টাকা দিয়ে দিয়েছি, শনি রবি সোমবারে টাকা আপনাদের দিতে হবে। আচ্ছা, আপনাদের দিতে হবে মানে এখানে আমি আর রচনা এখনও ইনকাম করে না, রচনা দেবে, আর আমি তো থার্ড পার্সন, আমি কোথা থেকে দেবো? আমি নিজেই মানে ডবল ডিউটি করি, যখন যেরকম কাজ পাই সেরকম কাজ করি, আমার নিজেরই পানাতে চুন খসে, আমি কোথা থেকে টাকা দেবো? তো বলছে সেটা আমার ব্যাপার না, আমার ম্যাটার না, আমার থাকা খাওয়ার আমি তো একবারও বলিনি থাকা খাওয়া আমি দেবো না। ওল্ড এজ হোমে উনি যাবেন, আমি ওনার টাকা দিয়ে দেবো, আর উনি যেখানে থাকবেন, যদি ওল্ড এজ হোমেও না যান, উনি যেখানে থাকবেন আমি ওনার থাকা খাওয়ার টাকা দিয়ে দেবো। কিন্তু আমি তো কোনো করিনি, কি ওটা করিনি, হ্যাঁ মেডিকেলের খরচ, আয়ার খরচের জন্য তো আমি তো কোনো এগ্রিমেন্ট মানে কমেন্টমেন্ট করিনি যে আয়া টাকা দিতে হবে, মেডিকেলের খরচা দিতে হবে। ভিডিওতে আমি দেখুন না, human rights উনি এর পরিষ্কারভাবে পক্ষ থেকে বলছেন আমি যে মেডিকেলের দিলাম, সমস্ত medical মেডিকেলের যা মধ্যে কি হেল্প আয়াটা চোখের করে না, অপারেশনটা আমি উনি করিয়ে দেবো, এখন চোখের গরম বলে অপারেশন করায়, তার করাচ্ছি, মধ্যে আয়াটা করে না, উনি চোখের অপারেশন করাবে, আর আমাকে ডিসটার্ব করবে যে আয়ার টাকাটা আপনি দিয়ে যান। সবকিছু ডকুমেন্টসের কথা ওনাকে বলা হয়েছিল যে ওনার এরকম জেরক্স আছে, উনি বললেন যে ঠিক আছে নিয়ে যাই ঠাকুমার, আমি আধার কার্ডটা বানিয়ে দেবো, এই জেরক্সটা দিয়ে আধার কার্ডটা আমি বানিয়ে দেবো, আধার কার্ড বানিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি আবার আমাকে বলছেন কেন ডকুমেন্টস নেই ওনার? মানে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, সোমবার দিন, কালকে থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কালকে আমাদের আটকে রেখেছিল, ওখানে আয়ারা আটকে রেখেছিল টাকার জন্য। জানেন কিভাবে ম্যানেজ করে আমি টাকাটা দিয়েছি? নাহলে আমাদের আসতেই দিচ্ছিল না। নীলাদ্রিকে ফোন করেছি, ফোন করার পর উনি এমন করে আভ্যা করলো, মানে আমাকে চেনেই না। সুইপারের কাছে যান, আমাকে কেন বলছেন? সুপারের কাছে যান, আমাকে তো বলা দরকার নেই। হ্যাঁ, আয়া থেকে বলছে যে কমপ্লেন করুন, মানে এমন করে কথা বলছেন যেন চেনে নিই না। আমি হচ্ছে দিন আনি দিন খাই মানুষ, আমি কোথা থেকে টাকাটা জোগাড় করবো? তাও কিভাবে হয় 900 টাকা কম নয়। আমাদের ঘরে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা দিন আনে দিন খায়, তারা জানে যে 900 টাকা কতটা কষ্টকর, কতটা কষ্টকরের জিনিস। আমার কাজ ছিল 7টা, 7:30 পর্যন্ত আমাকে ওখানে আটকে রেখেছিল। তো আমাকে কাজে যেতে হবে, নাইট ডিউটি করি, আমি আয়ার ডিউটি করি, নাইট ডিউটি করি। তো এবারে হচ্ছে আমাকে রাতে কাজে যেতে হবে, তো সেই কারণে আমি বেশি কিছু না করে আমি যেখানে কাজ করি সেখানে অনেক রিকোয়েস্ট করলাম, আগাম টাকা দিলাম, ওখান থেকে আগাম টাকা অনলাইন করলো, তারপর বিশাল কষ্ট করে টাকাটা জোগাড় করলাম। ন্যায়বাতাকে ফোন করেছি, ন্যায়বাতটা কোনো রকম মানে সাহায্যতেই আসে না। নীলাদ্রি ব্যানার্জির কথা তো বাদই দিন। হ্যাঁ, আর আমি এখন কি করব আমি নিজে বুঝতে পারছি না। প্লিজ আপনারা একটুখানি ভিডিওটাকে একটু শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন, যে একটা মানুষ যদি কারোর সাথে যদি যোগাযোগ করিয়ে দেয়, তার যদি ফল যদি এরকম করে যদি ভোগ করতে হয়, তাহলে আর মনে হয় কেউ কারোর হেল্প আর করবে না। এরকম করে যদি ভোগ করতে হয়, তার মতন তো নীলাদ্রি ব্যানার্জি তো কথা তো আছেই। আপনি তো বড় বড় ভাষণ দিয়েছিলেন, দেখুন সব ভিডিওতে আমি দিয়েছি। তো প্লিজ আপনারা যেখানে আছেন সেখান থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটুখানি শেয়ার করুন, এর একটা সলিউশন বার করুন। কেন না হলে ওনাকে ছাড়তেও পারছি না। উনি হসপিটালে ওরকম করে রয়েছে, ছেলের ফটো, ছেলের ফোন নাম্বার, ছেলের অ্যাড্রেস আমি ফোনের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। যদি প্লিজ এনাকে যদি কেউ চেনেন,
হ্যাঁ, মনে হচ্ছে না নীলাদ্রি ব্যানার্জি ওনার দায়িত্ব বলে নেবে বলে মনে হচ্ছে। কেন এই ভিডিওটার পরে তো মনে হয় ওনার আকাশ থেকে পাতাল থেকে সব ভেঙে পড়ে যাবে। পুলিশ কেন, পুলিশ মনে হয় আমাকে শিকল পরিয়ে কোমরে দড়ি বাঁধিয়ে এবার ঘর থেকে নিয়ে আসবে আমার বলার পরে। উনি যদি জানতে পারেন আমি এরকম ভিডিও করেছি। স্বাভাবিক, যদি মানুষ যদি আমার পাশে থাকে, আমি যদি ভুল যদি না হয়ে থাকি, আমি যদি কোনো ভুল কাজ যদি না করে থাকি, যদি আপনারা মনে করেন যে আমি কোনো ভুল করিনি, আমার সাথে যদি এটা অন্যায় হচ্ছে, তাহলে প্লিজ আপনারা বেশি করে শেয়ার করুন, এটা যেন সব মানুষের কাছে পৌঁছায়। থেকে যদি একটা করে যদি শেয়ার করে, একটা করে যদি প্লিজ শেয়ার করেন আমার, তাহলে এটা অনেকজনের কাছে পৌঁছে যাবে, অনেকজনের কাছে পৌঁছে যাবে। আর এটাও প্রমাণ হবে যে অনেক সময় যারা মিডিয়ার সামনে বড় বড় লেকচার দেয়, বড় বড় ভাষণ দেয়, তারা আদৌ পেছনে সব কাজ করে না, পুরো কাজ করে না। আপনারা সবাই শেয়ার করবেন। আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারাও প্লিজ একটুখানি এটাকে শেয়ার করুন। কেন আমি এটা থেকে আমি পুরোপুরিভাবে বেরোতে চাই, আমি বাঁচতে চাই। এই মেন্টালি প্রেশার আমি আর নিতে পারছি না, কেন আমার কাজও আছে, সঙ্গে আমার নাইট ডিউটি আছে, আমি দিনের বেলা একটা কাজ করি, আমার ডাবল ডিউটি করি। তো এই ডাবল ডিউটির মধ্যে আমি এই প্রেশারটা নিতে পারছি না। প্লিজ আপনারা শেয়ার করুন, বেশি মানুষের কাছে যেন পৌঁছায়। প্লিজ দয়া করে রিকোয়েস্ট করছি, বেশি করে শেয়ার করুন, বেশি করে যত মানুষের কাছে শেয়ার করতে পারবেন শেয়ার করুন। এটার একটা ভিত চাই। ওই ঠাকুমা এখনও হসপিটালে রয়েছে, ওই ঠাকুমা এখন কি অবস্থায় রয়েছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমি ভয়ে যেতে পারছি না, কেন আমার কাছে টাকা নেই আয়াদের দেওয়ার জন্য। আর তো আমি সেই কারণে আমি যেতে পারছি না। তো প্লিজ ওনার ছেলের সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে পারেন, তো ছেলেকেও বলবেন, ছেলেও যেন যায়।